আসসালামু আলাইকুম। এইচএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কঠোর পরিশ্রম করছে সরকার। মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে বলেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচন নিয়ে এখনও নানা ষড়যন্ত্র চলছে। অভিযোগ বিএনপির। ধমক দিয়ে ভোট বানচাল করা যাবে না, হুঁশিয়ারি ডাক্তার জাহিদ হোসেনের। জুলাই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল। কিছু বিষয়ে উদ্বেগ রয়েছে, যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার রিপোর্টে প্রকাশ। প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা, রেহানা, জয় ও পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। জুলাই গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন শহীদ ইয়াকুবের চাচা। এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ। ঢাকা রাজশাহী ট্রেন চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার কঠোর পরিশ্রম করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ায় সমাবর্তন বক্তৃতায় তিনি বলেন, গণতন্ত্র শক্তিশালী এবং জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রস্তুত তার সরকার। সমাবর্তন অনুষ্ঠানে ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয় বিশ্ববিদ্যালয়টি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হয়। পরে বক্তৃতায় জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ গঠনের পথ খুলে দিয়েছে উল্লেখ করে তিনি ন্যায়ভিত্তিক শাসন, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি ও সমান সুযোগের দেশ গড়ে তোলার অঙ্গীকার করেন। Today we are working to build a new Bangladesh. Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. Reforms are our top priority. We have a clear goal, a detailed plan, and a strong determination to move forward, to build a stronger, resilient Bangladesh. একই সাথে 2026 সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। We are also working hard to hold a free, fair and transparent election. Date is announced. It will be held in February next year, so that power is handed over to the true representatives of the people. এ সময় নিজের ৩-০ তত্ত্ব উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সামাজিক ব্যবসা ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলাই টেকসই উন্নয়নের পথ। Economy includes everyone, and each person has a fair chance to make a contribution to the world. এর আগে কুয়ালালামপুরে মালয়েশিয়ার হালাল শিল্পের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বৈশ্বিক হালাল পণ্যের বাজারে অংশীদারিত্ব বাড়াতে হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহযোগিতা চান তিনি। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ওয়াইবি ফাদলিনা সিদেক। একরামুল হক সায়েম, এটিএন বাংলা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা ঠিক রাখতে অর্থ মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, নির্বাচনে কালো টাকা ব্যবহার যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখা হবে। তবে এটা নির্ভর করছে রাজনীতিবিদদের ওপর। কোনো রাজনৈতিক দল বললেই নির্বাচন বন্ধ হয়ে যাবে না বলেও মন্তব্য করেন তিনি। একটা বেস্ট সোশ্যাল সিকিউরিটি স্কিম হলো ইউনিভার্সালিটি, সবাই প্রাইভেট পাবলিক সবাইকে কভার করে। বাংলাদেশে সেটা হয় না, মানে আনফর্চুনেটলি এখনো হয় না। করে তো সবাই, তখন ওই যে ওয়েজ কমিশন জার্নালিস্টরা বলবে আমাদেরটা হয়, গার্মেন্টসরা বলবে আমাদের কেন হয় না, সবাই কিন্তু কভার হয়, শুধু গভর্নমেন্ট তো ইসে হবে না আর কি।
জাতীয় নির্বাচন নিয়ে এখনো নানা ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, জনগণ এখন নির্বাচনমুখী, তাই ধমক দিয়ে ভোট বানচাল করা যাবে না। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। ডক্টর জাহিদ বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলেই প্রমাণ হবে জনগণ কাদের সাথে আছে। জনসমর্থনহীন কিছু দল সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি তুলছে অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষের এ নিয়ে কোনো আগ্রহ নেই। পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন চিকিৎসক নেতারা। সরকারের একটি অংশ, সেই অংশের পক্ষ থেকে কেউ কেউ যখন বলেন নির্বাচন এটা না করলে হতে দিব না, ওটা না করলে হতে দিব না, আবার গণতন্ত্রের কথা বলবেন, কোনো অবস্থাতেই যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন তারাই হয়তো পিআর পদ্ধতির কথা বলে থাকেন। আমাদের এখন দায়িত্ব হচ্ছে সবাইকে সাথে নিয়ে আগামীতে এমন একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা যেখানে মানুষ নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, জনগণ বেছে নেবে তার প্রতিনিধি কে হবে। আমি আহ্বান জানাবো, আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকেন, ধমক দিয়ে থামিয়ে রাখা যাবে না নির্বাচনী অভিযাত্রাকে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে কিছু বিষয়ে উদ্বেগ রয়েছে বলে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে। তাদের 2024 সালের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লব দমনে পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের হাতে বেশ কিছু মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তবে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণের পর থেকে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই রিপোর্ট প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। 2024 সালের জুলাই আগস্টে হাজারো মানুষের রক্তের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের ইতিহাস বিশ্বে নজিরবিহীন। বিক্ষোভ দমনে তখনকার আওয়ামী লীগ সরকার নিরস্ত ছাত্র জনতার উপর লেলিয়ে দেয় তাদের গুন্ডা বাহিনী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নৃশংসভাবে গুলি করে ও পুড়িয়ে বহু মানুষকে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের সব রেকর্ড ছাড়িয়ে যায় ওই গণ অভ্যুত্থানে। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ওই বছর 5 আগস্ট। 8 আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর আগস্ট মাসে কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, তবে সার্বিকভাবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। including in our own founding documents. এতে আরো বলা হয়, মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের প্রতিবেদনে জুলাই এবং আগস্ট মাসে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের হাতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নথিভুক্ত করা হয়েছে। অতীতের সরকারের সময়ে নির্বিচারে বা বেআইনি হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার বা আটক, মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার উপর গুরুতর বিধিনিষেধ, সাংবাদিকদের অন্যায্য গ্রেপ্তার ও বিচারে উদ্বেগ জানানো হয় ওই রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের অধীনে মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপক দায়মুক্তির অসংখ্য প্রতিবেদন ছিল, যা মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত এবং শাস্তি দেওয়ার জন্য খুবই কম বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিয়েছিল ওই সরকার। অন্তর্বর্তী সরকার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পূর্ববর্তী সরকারের এমপি, মন্ত্রীসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। উদ্যোগ নেওয়া হয় বিচারের। এতে কমে আসে দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, তবে গণহারে গ্রেপ্তার ও সাংবাদিক নির্যাতনে উদ্বেগ জানানো হয় ওই রিপোর্টে। প্রতি বছরের মতো বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এবারও মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। দুদকের করা এসব মামলায় ঢাকার বিশেষ জজ আদালত 5-এ আজ সাক্ষ্য দিয়েছেন 3 বাদী। তারা হলেন দুদকের সহকারী পরিচালক সালাউদ্দিন, SM রাশেদুল হাসান ও আফনান জান্নাত কেয়া। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন সাক্ষীদের সাক্ষ্য রেকর্ড করেন। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের দুদকের করা পৃথক 6 মামলায় শেখ হাসিনা, তার পরিবারের সদস্য সহ 23 জনের বিরুদ্ধে গত 31 জুলাই অভিযোগ গঠন করেন ঢাকার 2 বিশেষ জজ আদালত। এর মধ্যে 3 মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে।
জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে শহীদ আনাত সহ 6 জনকে হত্যার ঘটনায় করা মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এখন সাক্ষ্য দিচ্ছেন শহীদ ইয়াকুবের চাচা শহীদ আহমেদ। এর আগে সাক্ষ্য দিয়েছেন ইয়াকুবের মা রহিমা আক্তার। দুপুরে 12:30টার দিকে তৃতীয় দিনের সাক্ষ্য নেওয়া শুরু হয়। এরপর সাক্ষ্য দেবেন শহীদ ইসমামুল হকের ভাই মহিদুল হক। এর আগে গত দুদিনে শহীদ আনাস ও শহীদ জুনায়েদের বাবা এবং একজন কলেজ শিক্ষক সহ মোট 3 জন সাক্ষ্য দিয়েছেন। সবাই শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের যথাযথ বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তাদের জবানবন্দিতে। অন্যদিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 5 জনের মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ 7 জনকে হত্যার মামলায় অভিযোগ গঠন থেকে আসামিদের অব্যাহতির আবেদনের উপর শুনানি চলছে। বেলা 11:30টার দিকে শুনানি শুরু হয়। এই 2 মামলায় গ্রেফতার থাকা 12 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এরা সবাই পুলিশ সদস্য। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। ফলে ঢাকা রাজশাহী ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। সকাল 9টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের রেল গেটে তারা এই ব্লকেট কর্মসূচি শুরু করে। এ সময় নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার 9 বছর পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি এখনও অনুমোদন হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানালেও সাড়া না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। গত 26 জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এই দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন। চলমান কর্মসূচির অংশ হিসেবে কয়েকদিন ধরে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত বগুড়া নগরবাড়ি মহাসড়কে অবরোধ, পথনাটক, শেকল ভাঙার গান এবং প্রতীকী ক্লাস আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সঙ্গে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। ভোটার তালিকায় নাম থাকা বৈধ শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিম উদ্দিন। তিনি বলেন, কোনো শিক্ষার্থী অপরাধের সাথে জড়িত থাকলে ভোটের আগের দিন পর্যন্ত প্রার্থিতা বাতিলের এখতিয়ার আছে কমিশনের। মনির হোসেন তপু রিপোর্ট। ডাকসুর মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য জুলিয়াস সিজারকে নিয়ে ক্যাম্পাসে চলছে নানা আলোচনা সমালোচনা। এরই মধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। শিক্ষার্থীদের দাবি, ফ্যাসিবাদ ও সহিংসতার সাথে জড়িত কেউ ডাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন না। ফ্যাসিস্ট আমলে যারা আমাদের হামলার সাথে জড়িত ছিল, আমাদের বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল অবস্থা তৈরি করেছিল, এটা আমি আশা করি এটা আমাদের চিফ রিটার্নিং অফিসার আমাদের যে জসিমউদ্দিন স্যার আছে, উনি যেন জিনিসটা পরখ করে দেখে। হল ভিত্তিক রাজনীতির বাইরে বেরিয়ে এসে আমরা রাজনীতি চর্চা করব, অবশ্যই করব, সেটা মূলত করব, সেটা আমরা ক্যাম্পাস অন্য জায়গায় করব, কিন্তু হল ভিত্তিক রাজনীতির চর্চাটা আমরা চাই না। হলে অসংখ্য সমস্যা আছে এবং প্রশাসন এই সকল সমস্যা আসলে মিট করতে পারতেছে না। সিনেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, ভোটার তালিকায় নাম থাকা শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। রাজনৈতিক পরিচয় এখানে মুখ্য বিষয় না বলেও জানান তিনি। তারা বৈধ ছাত্র, তার কোনো দলীয় পরিচয় ফর্ম দেওয়ার সময় আমরা কখনো জিজ্ঞাসাও করব না, জিজ্ঞাসা করার সুযোগও নাই। আমরা দেখতেছি তার আইডি আছে কিনা, সে বৈধ কিনা, সে যে দলের হোক কিছু আসা যায় না। ফর্ম তোলার আগে হয়তো সে কোনো একটা রাজনৈতিক দলের অধীনে থাকে, কোনো একটা গ্রুপের অধীনে থাকে, কোনো একটা সামাজিক গ্রুপের অধীনে থাকে, থাকতেই পারে, এটাই বিউটি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত শিক্ষার্থীদের বিষয়ে জানতে চাওয়া হয় নির্বাচন কমিশনের কাছে। আমাদের কাছে মনে হচ্ছে স্টিল কেউ এখানে থাকতে পারে যারা অপরাধের সাথে জড়িত। যদি পরে জানা যায় যে সে অপরাধী, তালিকা নাম আছে, তার পরিচয় প্রকাশ হয়ে গেল, তাহলে তার অপরাধের বৈধ কাগজপত্র যদি থাকে, সেই প্রমাণিত অপরাধী, তাহলে আমরা ভোটার তালিকা থেকে নির্বাচনের আগ পর্যন্ত বাদ দেওয়ার সুযোগ আমরা রাখছি। প্রার্থীরা একাধিক মনোনয়নপত্র সংগ্রহ করতে পারলেও লড়তে পারবেন একটি পদে। 18 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। লালমনিরহাটে আবারও বাড়ছে তিস্তার পানি। উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল ডুবে যেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সকাল 6টায় তিস্তা নদীর ডালিয়া ব্যারাজের পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারাজের 44টি জলকপাটের সবকটি খুলে দেওয়া হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানে থাকা ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ থেকে আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আগামী দুদিন তিস্তার পানি বেড়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। স্যার আইজাক নিউটনের মহাকর্ষ সূত্র ভুল দাবি করলেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামের সাবেক কৃষি কর্মকর্তা আফসার আলী। গতির প্রথম সূত্র সঠিক হলেও তা অসম্পূর্ণ, দ্বিতীয় সূত্র সঠিক কিন্তু তৃতীয় সূত্র কাল্পনিক বলে দাবি করেছেন ৬৫ বছর বয়সী এই ব্যক্তি। এমনকি জ্বালানি, তাপশক্তি ও বিদ্যুৎ ছাড়া শুধুমাত্র বায়ু ব্যবহার করে ইঞ্জিন উদ্ভাবন সম্ভব বলেও তার দাবি। এ নিয়েই শোরগোল পড়েছে চারদিকে। পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকারের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। বিএডিসির যন্ত্রবিদ হিসেবে ময়মনসিংহে চাকরির সময় থেকে ইঞ্জিন আবিষ্কারের নেশা চেপে বসে আফসার আলীর মাথায়। এরপর থেকেই শুরু করেন পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা। ১৯৯৬ সালে ইঞ্জিন চলার একটি সূত্র আবিষ্কার করেন স্বঘোষিত বিজ্ঞানী আফসার আলী। সূত্রটি হচ্ছে চক্রাকারে যান্ত্রিক কৌশলে জ্বরের জড়তা, ধর্মক্রিয়া ও প্রতিক্রিয়ামুখী বলকে একই দিকে নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করে পর্যায়ক্রমে গতি এবং স্থিতি এই ধর্মে রূপান্তর করলেই স্থায়ী গতিশক্তি বা স্বয়ংক্রিয় যান্ত্রিক শক্তি অর্থাৎ ইঞ্জিন উৎপন্ন হয়। যেখানে নিউটনের মহাকর্ষ সূত্র বলছে দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করেও শক্তি উৎপন্ন করে, যা ভুল বলে দাবি আফসার আলীর। সেলো মেশিন দেওয়া ডিপ টিউবওয়েল দিয়ে পানি উঠতো, এতে ডিজেল খরচ হইতো, তারপরে এরকম বিদ্যুৎ খরচ হইতো। তা আমি চিন্তা করতাম এই বিদ্যুৎ, তেল এটা যদি খরচ না হয়, বিনা খরচ কী করে ইঞ্জিন চালানো যায়, এটা নিয়ে গবেষণা করি। গবেষণা করার পরে সূত্র আবিষ্কার করি। ওই সূত্রের উপরে তারপরে আমি পরীক্ষা নিরীক্ষা চালাই। পরীক্ষা নিরীক্ষা চালাইতে চালাইতে আমার বহু অর্থ খরচ হয়। শেষ পর্যন্ত আমি এমন পর্যায়ে পৌঁছেছি যে আমার সূত্র কার্যকর হবে। প্রায় ৩০ বছর ধরে নিজের আবিষ্কৃত সূত্রসহ নিউটনের সূত্রের সাথে তার দ্বিমতের বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে যোগাযোগের চেষ্টা করেছেন তিনি। কিন্তু কেউই তার এসব যুক্তি প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেননি বলেই তার অভিযোগ। গতিশীলের প্রথম সূত্রটা সত্য এবং কিন্তু এটা অসম্পূর্ণ। দ্বিতীয় সূত্রটা সত্য এবং পূর্ণতা আছে। আর ৩ নম্বর সূত্র হলো কাল্পনিক। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা গলত কথা। আসল কথা হলো কি, প্রত্যেক ক্রিয়ারই একটি ঘর্ষণ, বাধা ও প্রতিক্রিয়া আছে। ঘর্ষণ, বাধা, প্রতিক্রিয়া সমান হলে বস্তু স্থিতি জড়তায় এবং বাধাহীন পথে গতি জড়তায় আপন জড়তা ধর্ম পালন করে। নিজের আবিষ্কৃত সূত্রটি প্রতিষ্ঠিত করতে কিংবদন্তি স্যার আইজাক নিউটনের প্রতিষ্ঠিত গতিসূত্রকে ভুল প্রমাণিত করতে সব ধরনের পরীক্ষার মুখোমুখি হতেও প্রস্তুত সাবেক এই কৃষি কর্মকর্তা। আমি আশাবাদী যে আমার থিওরি এবং সূত্র এটা অবশ্যই সঠিকতার দিকে যাবে। তবে সঠিক হোক বা ভুল, তার আবিষ্কৃত এসব তথ্য নিয়ে বিশদ গবেষণা এখন সময়ের দাবি বলে মনে করেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ধুঁকে ধুঁকে চলছে বগুড়ার লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প। এর মূল কাঁচামাল আসে ফাউন্ড্রি শিল্প থেকে, আর এই ফাউন্ড্রি শিল্পের দুরবস্থার প্রভাব পড়েছে ওয়ার্কশপগুলোতে। কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন কর্মদক্ষ অনেক শ্রমিক। টিকতে না পেরে কেউ কেউ ব্যবসা ছেড়ে বেছে নিয়েছেন ভিন্ন পেশা। আমদানি নির্ভর হয়ে পড়ছে ফিনিশিং যন্ত্রাংশ। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের পাঠানো 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষটি, জানাচ্ছেন শরীফুল ইসলাম। 1 দশক আগেও বগুড়া রেলওয়ে মার্কেট, সূত্রাপুর ও বিআরটিসি মার্কেট কর্মচাঞ্চল্য ছিল লেস শ্রমিক ও লাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। এখন সেই মার্কেটের দোকানগুলোর অনেকটাই বন্ধ। অনেকে বসে আছেন অলস। কাজ না থাকায় দিন শেষে খালি হাতেই ফিরছেন বাড়ি। কেউ আবার এই কাজ ছেড়ে চলে যাচ্ছেন অন্য পেশায়। আগের থেকে চা বানা কমে গেছে। আগে চা বাসলো বেশি, এখন চায়না প্রোডাক্ট বেশি আসছে, তো এই জন্য আমাদের চা কমে গেছে। আমাদের এই কাজটা অনেক ঝুঁকিপূর্ণ। আমরা অনেক ঝুঁকির মাধ্যমে কাজ করি। হয়তো আমরা চোখের মাল বান্ধিছি, উষ্টে যায়, এটা হয়, বাড়াল ভেঙে যায়, অনেক সমস্যা হয়। চোখের মধ্যে কুড়ি যায়, অনেকেরই চোখ নষ্ট হয়ে গেছে। শ্যালো ইঞ্জিনের কাজ, রিপেয়ারিং কাজ, ওই কাজটা করতাম, কিন্তু ওই কাজ আর নেই।
এখন আমরা প্রশাসনে কাজ করি, এই যে চলেছি। দেশীয় এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের আমদানি নির্ভরতা কমাতে হবে বলে জানান ব্যবসায়ীরা। সরকার বাইরে থেকে আমদানি করে মালের দামও বেশি এবং লাস্টিংও কম করে, দেশীয় মালের দামও কম, লাস্টিং বেশি করে, তারপরেও মানুষ বিদেশি লিয়া পাগল। ক্যাশ খাটায়, যদি ক্যাশ বাইরে হয়ে না আসে তাহলে তো ব্যবসা থাকবে না। সারাদিনে আপনি বিক্রি অর্ডারও নাই, বিক্রিও নেই। আধুনিক বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তি নির্ভর দক্ষ শ্রমিক গড়ে তোলা এবং দেশীয় শিল্পের বিস্তারে আমদানি শুল্ক না কমালে হারিয়ে যেতে পারে এই শিল্প। বিদেশি যে কাঁচামালের দরকার হয় সেগুলো শুল্ক কিছু কমানো দরকার। প্রযুক্তির দিকে এর একটা অংশ বিনিয়োগ করা হয়, তাহলে বগুড়ার মানুষের যেমন এই শিল্পটা বাঁচবে। সরকারের সুদৃষ্টি, আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র, কম সুদের ঋণ, প্রযুক্তিগত সহায়তা এবং আন্তর্জাতিক মানের যন্ত্রপাতি পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে দেশের সম্ভাবনাময় এই শিল্পটি। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পানের বরজে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে শেরপুরের পান চাষিদের। স্বল্প পুঁজিতে দীর্ঘমেয়াদী আয়ের কারণে দিন দিন পান চাষে আগ্রহ বাড়ছে তাদের। সদর উপজেলা নকলা সহ আশপাশের এলাকাতেও এখন পানের আবাদ হচ্ছে। স্থানীয় পান চাষিদের নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইসলাম টুম্পা। সদর উপজেলার সূর্যদী, রৌহা, কামারিয়া সহ নকলা উপজেলার প্রায় ২,০০০ পরিবার পান চাষের উপর নির্ভরশীল। বংশানুক্রমে এসব গ্রামের ৬০ থেকে ৭০% প্রধান জীবিকা পান চাষ। এক একরে সপ্তাহে ২ বার ১৫ থেকে ১৬,০০০ টাকার পান বিক্রি করা যায়। এভাবেই বছরে ১.৫ থেকে ২ লাখ টাকা আয় হয়। একবার বরজ তুলতে পারলে ১০ থেকে ১৫ বছর পর্যন্ত টিকে থাকে। উৎপাদন খরচও একেবারেই কম। দাদা পানের বর করে থেকে গেছে, আমার জ্যাঠাই করে থেকে গেছে, এবং কি আমার চাচারা করছে, এবং কি এখন বর্তমানে আমরা পানের চাষ করে খাইতেছি। এর আগের বাজারে ছিল ৮০ টাকা, এবারে এই বাজারে বেচাইতেছে মাত্র ৪০ টাকা, ৩৫ টাকা। সপ্তাহে ৩ দিন স্থানীয় বটতলায় পান বাজারে বিক্রি হয় কয়েক লাখ টাকার পান। দূর দূরান্ত থেকে পাইকাররা আসে পান কিনতে। এখানকার পান ঢাকা, বিক্রমপুর সহ যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। সময়ভেদে প্রতি বিড়া পান ৩০-৩৫ টাকা থেকে ৮০-৯০ টাকায় বিক্রি হয়। সপ্তাহে 3 দিন বাজার বসে এবং অনেক দূর দূরান্ত থেকে পাইকার পত্র আসে এবং অনেক ভালো বেচা কিনি হয়। জামালপুর, ফুলপুর এই সমস্ত এলাকা পান যায়। পান চাষে কৃষকদের কারিগরি সহায়তার পাশাপাশি প্রণোদনা দেওয়ার প্রস্তাব বিবেচনাধীন রয়েছে বলে জানায় কৃষি বিভাগ। এই স্থানে 1 বছর পান চাষ করলে ওই জমিতে 5 বছর পর্যন্ত পান চাষ করা যায় বিধায় এটি কৃষকদের জন্য লাভজনক। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার শেরপুর সদর ও নকলা উপজেলায় 33 হেক্টর জমিতে পান চাষ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। আগামী অক্টোবরের মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য সমঝোতায় পৌঁছানোর আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে দীর্ঘদিনের মিত্র ও কৌশলগত অংশীদার এই দেশটির সঙ্গে সম্ভাব্য সমঝোতার আভাস দেন তিনি। জানান, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের অনেকগুলো বাণিজ্য চুক্তি ও বৈঠক মুলতবি অবস্থায় রয়েছে। যদিও ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও আলোচনার ক্ষেত্রে ভারতের খানিকটা অবাধ্যতা লক্ষ্য করা যাচ্ছে, এরপরও ভারত সহ আরও কয়েকটি বন্ধু রাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সমঝোতা হতে পারে। এদিকে রফতানি শুল্ক নিয়ে চলমান টানাপোড়েনের মধ্যে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন মোদী। সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্প ও মোদীর বৈঠক হতে পারে বলে জানিয়েছে তারা। এবার খেলার খবর। ইউরোপিয়ান ফুটবল মৌসুমের প্রথম বড় টুর্নামেন্ট সুপার কাপের শিরোপা জয়ে রাতে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির মুখোমুখি হবে ইউরোপা লিগ জয়ী টটেনহাম হটস্পায়ার।
ইতালির উদিনেসে বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে ম্যাচটি। সবশেষ উয়েফা সুপার কাপের শিরোপা ঘরে তুলেছিল রিয়াল মাদ্রিদ। প্রতি বছর ইউরোপিয়ান ফুটবল প্রতিযোগিতার শুরু হয় সবশেষ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল ও ইউরোপা লিগ জয়ী দলের মধ্যকার লড়াই দিয়ে। ইনজুরির সমস্যা না থাকায় পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামে ফ্রান্সের প্রতিনিধিরা। তবে গোলবারের নিচে থাকছেন না জিয়ানলুইগি ডোনারুমা। পিএসজি ছাড়ছেন এই ইতালিয়ান। এদিকে শৃঙ্খলাযুক্ত কারণে সুপার কাপের ফাইনালে নেই স্পার্শ মিডফিল্ডার ওয়াইফেস বিশৌমা। তবে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরবেন স্ট্রাইকার ডমিনিক সোলান। তবে প্রথমবারের মতো সুপার কাপে খেলবে টটেনহাম, আর দ্বিতীয়বারের মতো এই অভিজ্ঞতা নেবে পিএসজি। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে সিরিয়ার ক্লাব আল কারামাহকে 1-0 গোলে হারিয়ে চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত পর্বে উঠেছে বসুন্ধরা কিংস। গত রাতে দোহার সোহাইন বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি নাইজেরিয়ান ফরওয়ার্ড ইমানুয়েল সান্ডের। ম্যাচের 7 মিনিটে সান্ডের গোলে এগিয়ে যায় কিংস। এক গোল হজমের পর কিছুটা টেনে ফুড়ে আক্রমণ করে আল কারামাহ, কিন্তু কিংসের রক্ষণ ভাঙতে পারেনি তারা। অন্যদিকে ব্যবধান দ্বিগুণ করায় ভালো কয়েকটা সুযোগ পায় কিংসও, তবে কাজে লাগাতে পারেনি তারাও। 66 মিনিটে কিংসের জার্সিতে অভিযোগ হয় ইংল্যান্ডের সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-21 দলের সাবেক মিডফিল্ডার কিউবা মেচেলের। গত আসরেও বাংলাদেশ থেকে অংশ নেয় বসুন্ধরা কিংস। সেবার তার গ্রুপ পর্বে 3 ম্যাচের একটিতেও জেতেনি। 20 দল নিয়ে হবে টুর্নামেন্টের গ্রুপ পর্ব, যেখানে সরাসরি জায়গা করে নিয়েছে 11 দল। বাকি 9 দল প্লে অফ বিজয়ী। আগামী 25 অক্টোবর থেকে আগামী বছরের 9 মে পর্যন্ত হবে টুর্নামেন্টের মূল পর্ব। ত্রিনিদাদে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে 202 রানের বিশাল ব্যবধানে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাটিংয়ে নেমে 113 রানে 4 উইকেট হারায় ক্যারিবীয়রা। এরপর 184 রানে বিদায় নেয় ষষ্ঠ ব্যাটার। তবে অধিনায়ক সেই হোপের 94 বলে অপরাজিত 120 রানের ইনিংসে 294 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় স্বাগতিক দল। জবাবে 61 রানে 5 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। সেই বিপদ আর কাটিয়ে উঠতে পারেনি তারা। তাতে মাত্র 92 রানে গুটিয়ে যায় রিজওয়ানের দলের ইনিংস। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক নামধারী কিছু ব্যক্তি সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি করছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কঠোর পরিশ্রম করছে সরকার। মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচন নিয়ে এখনো নানা ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির। ধমক দিয়ে ভোট বানচাল করা যাবে না, হুঁশিয়ারি ডাক্তার জাহিদ হোসেনের। জুলাই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, কিছু বিষয়ে উদ্বেগ রয়েছে যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার রিপোর্টে প্রকাশ। প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, রেহানা, জয় ও পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। জুলাই গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন শহীদ ইয়াকুবের চাচা। এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ। ঢাকা রাজশাহী ট্রেন চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/8nbangla news। ধন্যবাদ সবাইকে।